এখন দেখেন স্ক্রিন দেখা যায় কিনা, একজন একটু এনশিওর করেন যে স্ক্রিন দেখা যায় কিনা। জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে। জি স্যার, দেখা যাচ্ছে। ওকে, আমরা প্রথমে দেখেন আমি যতগুলো উদাহরণ এখানে নিয়েছি, প্রত্যেকটা উদাহরণ আপনারা বই দেখলে দেখবেন যে বিভিন্ন পরীক্ষায় আসছে। ওকে, এবং প্রত্যেকটা উদাহরণেই একটা নির্দিষ্ট নিয়মের মধ্যে। তাহলে আমরা প্রথম উদাহরণটা দেখি। আমরা তো জানি যে অ্যাফার্মেটিভ সেন্টেন্স আর নেগেটিভ সেন্টেন্স কি, তাই না? তো জি আমরা স্যার। অ্যাফার্মেটিভ সেন্টেন্স থেকে, দ্যাট মিন্স হা-বোধক বাক্য থেকে না-বোধক বাক্যে নিয়ে যাব। ওকে, কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে এইখানে কোন রকম মিনিং চেঞ্জ হবে না, অর্থ চেঞ্জ হবে না। যেমন আমি করি, আমি করি না, হা-বোধক থেকে না-বোধকে নিলাম কিন্তু অর্থ চেঞ্জ হয়ে গেল, তাই না? একটা দিয়ে বোঝাচ্ছি আমি করি, আর একটা দিয়ে বোঝাচ্ছি আমি করি না, দুইটা ভিন্ন মানে সেন্স হয়ে গেল। কিন্তু এখানে আমরা কি করব না, আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভে নিব, কিন্তু তার মিনিংটা চেঞ্জ হবে না। ওকে, তাহলে দেখেন একটা নিয়ম আছে। নিয়মটা হচ্ছে যখন কোনো বাক্যে যখন অনলি থাকবে বা অ্যালোন থাকবে, দেখেন আমাদের এই বাক্যটায় অনলি আছে, আমাদের এই বাক্যটায় অনলি আছে, অনলি থাকবে বা অ্যালোন থাকবে, তখন কি বুঝাবে? ধরেন অনলি দিয়ে আপনি বাস্তবে কি বুঝেন? যে অনলি সে এটা পারবে, অনলি অনলি রিনা সে ক্যান পারবে। ডু দিস জাম্প, তাহলে শুধু তার সেই ছাড়া আর পারবে। কেউ পারবে না। জি স্যার। যদি বলি যে অনলি, অনলি যদি বলি তাহলে মানে কি, বাংলা এটার বাংলা মিনিংটা কি? অনলি রিনা ক্যান ডু দিস জাম্প, একমাত্র একমাত্র রিনাই রিনাই এটা করতে পারবে। জি স্যার। ওকে, তাহলে রিনা ছাড়া আর কি কেউ পারবে? না। না, এখানে একমাত্র মানে একমাত্র রিনাই। ওকে, তাইলে অনলি যদি থাকে তাহলে আমরা দেখি যে একমাত্র সে পারবে, তার মানে তার বাইরে আর কেউ না, নন, তাই না? আমরা কেউ নাকে যদি কি বলি, আমরা ইংরেজিতে কি বলি? নন, নোবডি, নো ওয়ান, তাই না? এভাবে বলি না? তাহলে অনলি যদি থাকে বা স্যার। অ্যালোন যদি থাকে, অ্যালোন যদি থাকে, তাহলে এই অনলি, দেখেন এখানে অনলি বসছে কার জন্য? রিনার জন্য। রিনা কি একজন ব্যক্তি, তাই না? জি আচ্ছা, জি। এটা বস্তুও হইতে পারতো। আমরা যদি বলি এরকম একটা সেন্টেন্স যে কলম ছাড়া লেখা সম্ভব না, কেবলমাত্র কলম ছাড়া লেখা সম্ভব না, তাহলে এই যে কেবলমাত্র বা অনলি, এটা আসলো কার জন্য? একটা বস্তুর জন্য, কলমের জন্য। জি ঠিক। স্যার। আচ্ছা, এরপরে যদি কোনো নাম্বারের জন্য আসে, দেখেন এখানে তিনটা জিনিস থাকতে পারে, ব্যক্তি, বস্তু এবং নাম্বার। কি কি থাকতে পারে? ব্যক্তি, বস্তু এবং নাম্বার। তাহলে আমরা অনলি ব্যক্তি, দেখলাম, বস্তু এবং নাম্বার। অনলি দেখলাম, অনলি দেখে বুঝলাম যে এটা কেবলমাত্র রিনা করতে পারবে, তার মানে রিনা ছাড়া আর কেউ পারবে না, নন, নোবডি, নো ওয়ান। ওকে, তাহলে অনলি যদি কোথাও থাকে এবং সেই অনলি যদি ব্যক্তির পরে বসে, মানে ব্যক্তির সাথে যদি বসে, তাহলে যেটা হবে, তাহলে হবে নন, নন বাট, নন নন বাট। বাট। অনলি মানে কেবলমাত্র সেই, তার মানে কি নন, আর কেউ না, তাই না? আর কেউ না, এটাকে আমরা কি বলতে পারি? নন বলতে পারি। তাহলে নন বাট রিনা ক্যান ডু দিস সাম, কি হবে এটার উত্তর? নন বাট নন বাট রিনা রিনা ক্যান ডু ক্যান দিস ডু বাট রিনা দিস ওকে, সাম। নন বাট রিনা ক্যান ডু দিস সাম। ক্লিয়ার? সাম। জি স্যার। জি স্যার। নন বাট রিনা ক্যান ডু দিস সাম। এখন দেখেন, দ্বিতীয়টা আমরা কি বলছিলাম? ব্যক্তি, বস্তু এবং নাম্বার বা সময়, নাম্বারের সাথে সময় হতে পারে। তাহলে দ্বিতীয়টা কি আছে? এক নম্বরে তো দেখলাম আমরা ব্যক্তি রিনা, দ্বিতীয়টা কি আছে? দ্বিতীয়টা কি আছে? দ্বিতীয়টা আছে বস্তু, দ্বিতীয়টা মন, চাঁদ, বস্তু। জি স্যার। দা মুন আছে। তাহলে আমরা ব্যক্তির জন্য যা ইউজ করি, বস্তুর জন্য কি তা ইউজ করি? যেমন আমি বললাম রহিম ভালো ছেলে, আমি দ্বিতীয় সেন্টেন্স যখন রহিমের ব্যাপারে বলবো, তখন আমি কি বলবো? সে, তাই না? সে বলবো। আমি যদি বলি এই কলমটা ভালো, জি স্যার। দ্বিতীয়বার এই কলমের ব্যাপারে বলতে গেলে কি বলবো? এটা বা ইহা। এটা ভালো। তাহলে আমরা মানুষের জন্য বলি কি? সে, মানে তিনি বা বস্তুর তারা। ব্যাপারে ইট। আর বস্তুর জন্য বলি কি? এটা, ওটা, তাই না?
ঠিক কিনা? জি স্যার আর সংখ্যার স্যার। জন্য কি বলি? বেশি কম, ঠিক কিনা? ব্যক্তির জন্য জি বলি স্যার সে, জি স্যার। তারা, এরকম কিছু বলি। বস্তুর জন্য বলি এটা ওটা, আর সংখ্যার জন্য বলি কি বেশি কম, তাই না? বেশি কম Okay. তাহলে এখানে যেমন জি স্যার। রিনার ক্ষেত্রে ছিল নন, ঠিক আছে? তাহলে বস্তুর ক্ষেত্রে হবে নাথিং, দ্যাট মিন্স নাথিং। বস্তুর ক্ষেত্রে কি হবে? নাথিং হবে। ওকে, নাথিং তাহলে নাথিং সামথিং। হ্যাঁ, নাথিং সামথিং। তাহলে এখানে যেহেতু অনলি আছে, অনলি যদি থাকে তাহলে তো নাথিংই হবে। অনলি মানে কি? একমাত্র সেই পারবে, তার ব্যতিরিক্ত আর কেউ কোনো একমাত্র। কিছুই হবে না, তার মানে নাথিং। সামথিং মানে কিছু হবে। অনলি থাকলে কি আমরা সামথিং লিখতে পারি? পারি না, না। কারণ অনলি মানে না একটা নির্দিষ্ট কাউকে বুঝাইছে, আর ও ছাড়া এই মুন ছাড়া আর কিছুই দেখা যায় না, ঠিক আছে? তাহলে আমরা এখানে সামথিং যদি লিখি তাহলে বোঝা যাবে কি আরো কিছু দেখা যায়। আমাদের আছে কি অনলি, তার মানে আর কিছু অনলি দেখা যাবে না, নাথিং তাহলে নাথিং হবে। নাথিং তাহলে কি হবে? নাথিং বাট Nothing দ্য হবে। মুন ওয়াজ ভিজিবল। নাথিং দ্য মুন ওয়াজ ভিজিবল নাথিং বাট। এখন আপনারা প্রশ্ন করতে পারেন Nothing যে but- এই oh, স্ট্রাকচারটা sorry. বাট কোত্থেকে আসলো? আমি কিন্তু রুলের সাথে সাথে আপনাদেরকে বাস্তব ইয়ে থেকে বুঝিয়ে দিচ্ছি যে কিভাবে, কেন হবে এটা। নাথিং কেন হবে? বস্তুর ক্ষেত্রে সামথিং, মানে বস্তু কোনো একটা জিনিস, মুন, মুনের ক্ষেত্রে নাথিং হবে। আর ব্যক্তির ক্ষেত্রে তো আমরা থিং ইউজ করি না, তাই না? ব্যক্তি তো আর বস্তু না। আচ্ছা, দেখেন তাহলে এই বাটটা কোত্থেকে আসলো? এই বাট কোত্থেকে আসলো? করতে নান বাট এটা হচ্ছে না, নাথিং তো নাথিং, নাথিং নেগেটিভ অনলির জন্য, অনলি যেহেতু একটা বস্তুকে নির্দেশ করছে এই জন্য এটা নাথিং আসছে। অনলি যেহেতু একটা ব্যক্তিকে নির্দেশ করছে এটা তো নান আসছে, ওকে? কিন্তু এই বাট আসলো কোথা স্যার থেকে? এখানে Negative নেগেটিভের জন্য আসবে? নেগেটিভ না, বাট দিয়ে আমরা নেগেটিভ যেকোনো, সেন্টেন্সের জন্য হ্যাঁ, বাট দিয়ে আমরা যেকোনো নেগেটিভ সেন্টেন্সকে আমরা বাট দিয়ে কিন্তু লিখতে পারি। যেমন এখানে জি, স্যার। সবাই আসবে, তুমি ছাড়া এখানে সবাই আসবে। অল উইল কাম বাট ইউ। এই বাট ইউ বলতে বোঝায় তুমি না, মানে তুমি ছাড়া। ক্লিয়ার? এই ধরনের সেন্টেন্সে বাট ইউজ করা হয়। তারপর বলি যে অল উইল কাম হিয়ার নট ইউ, আমরা এটাকে বলতে পারি বাট ইউ, মানে তুমি ছাড়া। তাহলে বাট দিয়ে কোনো কিছু যদি বোঝায় তাহলে বোঝা যায় এটা ছাড়া, ঠিক আছে? বাট দ্য মুন, মুন ছাড়া, মুন ব্যতীত। বাট রিনা, রিনা ব্যতীত। ওকে, তাহলে এটার মিনিংটা কি দাঁড়ায়? প্রথমটার মিনিংটা নন বাট রিনা, রিনা ছাড়া কেউ না, কি করতে পারবে না? কেউ ক্যান ডু ইট দ্য সাম, ডু দ্য সাম। রিনা ছাড়া কেউ এই জবটা করতে পারবে না, অঙ্কটা করতে পারবে না। ওকে? আর এখানে এখানে আমরা জি, কেউ ইউজ করব, আমরা অঙ্কটা ব্যক্তির করতে ক্ষেত্রে পারবে। কেউ ইউজ করি, তাই না? কেউ, কেউ কেউ, বা কেউ আসে কেউ যায়। জি স্যার কোনো বস্তুর ক্ষেত্রে আমরা কি ইউজ করব? কিছু, তাই না? বস্তুর এটা ক্ষেত্রে আমরা কিছু, কিছু জি। ইউজ করি, বা এটা ওটা ইউজ করি, কিছু ইউজ করি। ব্যক্তির ক্ষেত্রে হি সি ইউজ করি, ওকে? এখন দেখেন তৃতীয়টা আপনারা স্যার। বলবেন প্রিয়াম, একজনের নাম প্রিয়াম ইজ অনলি 6। এটা বোঝা যাচ্ছে যে প্রিয়ামের বয়স মাত্র 6। এই যে অনলি আছে, ওকে? এবং এটা কি বোঝাচ্ছে? জি, স্যার। অনলি জি, 6, 6 মানে কি 6 বছর বোঝাচ্ছে, তাই না? তাহলে এটা কি সময় বোঝাচ্ছে? কি বোঝাচ্ছে এটা? জি স্যার, বছর স্যার। সময় তো। সময় বছর। বোঝাচ্ছে, ওকে? তাহলে সময় বোঝালে কি হবে? আমরা বলছিলাম তিনটা জিনিস হতে পারে, ব্যক্তি, বস্তু, সময়। ব্যক্তির জন্য নন, বস্তুর জন্য নাথিং, সময়ের জন্য কি নাথিং হবে? বাট সময়ের জন্য আমরা দুইটা জিনিস ইউজ করতে পারি। কি কি ইউজ করতে পারি? যে একটা স্ট্যান্ডার্ড আছে, যেমন যেমন 6 আছে, অনলি 6, তার মানে 6 এর চেয়ে বেশিও না কমও না। এখানে প্রথমটা ছিল কি রিনা বাদে কেউ না, এখানে দ্বিতীয়টা ছিল কি মুন বাদে কিছু না, এটা ছিল কি কেউ না, এটা ছিল কি কিছু না। মুন বাদে কিছু না, এটা ছিল কি 6 এর বেশিও না কমও না। আমরা কি বলতে পারি 6 বাদে কিছু না, বা 6 এরকম বলতে পারি না। যখন আমরা সংখ্যা বলবো বা সময় বলবো তখন আমরা বলবো এর চেয়ে বেশিও না কমও না, নট মোর দ্যান ঠিক আছে? তাহলে কি হতে পারে এটা? জি স্যার নট মোর প্রিয়াম দ্যান ইজ নট মোর দ্যান 6,
তাহলে নট মোর দ্যান 6, নট লেস দ্যান 6, দুটাই কিন্তু হতে পারে। এখানে দেখেন আমি এখানে লিখছি কি নট মোর দ্যান 6, তাহলে এখানে কি হইতে পারে, কি হতে পারে? প্রিয়ামের বয়স 1 মাস, মানে কেবল 6, not less মানে than Not ছয় less বছরের than. বেশি না। এক্স্যাক্টলি 6, তাই না? এক্স্যাক্টলি জি 6 স্যার, না? 6, not জি স্যার। less. তাহলে জি এখানে স্যার, নট not মোর less দ্যানও than. হতে পারে, নট লেস দ্যানও হতে পারে। ক্লিয়ার? তাহলে এটা কয়টা উত্তর হতে জি পারে? স্যার, দুইটা উত্তর হতে পারে। দুইটা হতে হতে পারে পারে। নট লেস দ্যান, Not more than, not less than. ঠিক আছে? এই যে আমরা একটা রুলের মধ্যে জি স্যার। 3টা উদাহরণ দেখলাম, এটার ভোলার সম্ভাবনা আছে? না স্যার। নিয়মটা কি আমি স্যার, না। আবার একবার বলি, হ্যাঁ? নিয়মটা হচ্ছে অনলি যদি থাকে তাহলে আমরা বুঝবো যে অনলি যেহেতু আছে তাহলে এটা ছাড়া আর কিছুই হবে না। তাহলে অনলি ব্যক্তির জন্য বসতে পারে, বস্তুর জন্য বসতে পারে, সময়ের জন্য বসতে পারে, বা নাম্বারের জন্য বসতে পারে। তাহলে অনলি যদি ব্যক্তির জন্য বসে তাহলে ব্যক্তিকে আমরা কি বলি? নন বলি, হ্যাঁ? সামন, নন, এরকম। আর বস্তুর ক্ষেত্রে আমরা কি বলি? সামথিং, নাথিং। তাহলে বস্তুর ক্ষেত্রে অনলি যেহেতু, সুতরাং নাথিং, কিছুই না। অনলি যেহেতু, সুতরাং নন, আর কেউ না। নন মানে কি? আর কেউ না। নাথিং মানে কি? আর কিছুই না। আর নাম্বারের ক্ষেত্রে আমরা কি বলবো? বেশিও না, কমও না, কমও না। এক্স্যাক্টলি 6। তাহলে আমরা পিয়াম ইজ নট মোর দ্যান 6 লিখতে পারি, নট লেস দ্যান 6 লিখতে পারি। জি Okay. স্যার। একদম। এরপরে 4 নম্বরে আছে আই মাস্ট ডু ইট। এখানে এরকম মাস্ট থাকলে আই মাস্ট ডু ইট মানেটা কি? বাংলা অর্থ কি বলেন তো? আমি অবশ্যই এটা পারি। আমি অবশ্যই এটা অবশ্যই এটা করি। পারি, এটাই ইম্পর্টেন্ট। এই যে অবশ্য বললেন, এই অংশটাই ইম্পর্টেন্ট। মানে এটা পারা ছাড়া আর কোনো কিছুই না, এটা আমি পারি, অবশ্যই পারি। এরকম যদি অবশ্যই কোনো কিছু থাকে তাহলে আপনার যখন এটাকে আপনি নেগেটিভ করবেন উইদাউট চেঞ্জ দ্য মিনিং, তখন এটা হবে ক্যান নট বাট। Cannot আমরা বাট but. দিয়ে কিন্তু বাট দিয়ে কিন্তু আমরা সেন্টেন্স গুলা মেক করতেছি অ্যাফার্মেটিভ থেকে যখন নেগেটিভে যাচ্ছি, তাহলে এটা ক্যানট বাট Cannot অথবা but. ক্যানট হেল্প, দুটাই হতে পারে। ক্যানট বাট, তাহলে আই ক্যানট বাট ডু ইট, আই ক্যানট বাট ডু ইট। এই মাস্টের জায়গায় আমরা কি বসাবো? ডু ইট। ক্যানট বাট। মাস্টের জায়গায় কি বসাবো? আই ক্যান নট বাট। ক্যানট বাট। অথবা আমরা বসাবো আই ক্যান নট ক্যানট বাট। হেল্প। মাস্ট থাকলে কি বসাবো? ক্যানট বাট Cannot অথবা help. ক্যানট হেল্প। ক্লিয়ার? ক্যান নট হেল্প। আচ্ছা, জি এখন স্যার। ক্যানট বাট যদি Yes. বসাই তাহলে জাস্ট যেরকম আছে এরকমই থাকবে, আই ক্যানট বাট ডু ইট। Cannot but শুধু do it. মাস্ট উঠে যাবে, ক্যানট বাট বসবে। যদি আমরা ক্যানট হেল্প বসাই তাহলে এই ডু এর সাথে একটা আইএনজি যোগ করতে হবে। Doing this. আই ক্যানট হেল্প ডুইং দিস। আমরা দুইটা সেন্টেন্স Doing লিখে this. ফেলবো। এখানে ইট আছে, দিস থাকলে দিস। ওকে, জি স্যার। তাহলে মাস্ট থাকলে কি হবে? মাস্ট থাকলে কি Must হবে? থাকলে cannot মাস্ট থাকলে cannot ক্যানট বাট হতে cannot পারে, but হবে। ক্যানট হেল্প হতে পারে। Cannot help. যদি হতে ক্যানট পারে। বাট হয় ক্যান তাহলে নট হেল্প অথবা ক্যান নট বাট। এক্স্যাক্টলি। এখন একটা জিনিসের সাথে আপনারা এটা মিল রেখে মনে রাখবেন, মনে রাখার জন্য একটা জিনিসের সাথে মিল রাখবেন, সেটা হচ্ছে আমরা কোনো জায়গায় প্রিপোজিশন টু ইউজ করতে পারি, ফর ইউজ করতে পারি। ওকে, জি যদি স্যার। এরকম লিখি আই মাস্ট গো, জি স্যার। আই মাস্ট গো টু হেল্প ইউ, আমি সেখানে যাব তোমাকে হেল্প করার জন্য, টু হেল্প ইউ। যদি এটা টু বসাই তাহলে টু হেল্প ইউ। যদি এখানে টু না বসিয়ে আমি আরেকটা প্রিপোজিশন ফর বসাই তাহলে কি হবে? হেল্পের সাথে আইএনজি যুক্ত হবে। এটা মনে রাখেন, এখনই মনে রাখেন যে কোথাও যদি প্রিপোজিশন ফর হয় তার পরের ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। প্রিপোজিশন যদি আমরা টু বসাই তাহলে ভার্বের
সাথে আইএনজি যুক্ত করতে হবে না, কিন্তু প্রিপোজিশন সেই টু এর জায়গায় একই জায়গায় আমরা প্রিপোজিশন ফর বসাতে পারি যে কোনো সেন্টেন্সে। যদি আমরা ফর বসাই তাহলে ভার্বের সাথে, যদি পরে ভার্ব থাকে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। ক্লিয়ার? তো অনুরূপ ভাবে জি এখানে স্যার। যদি মাস্ট থাকে তাহলে আমরা ক্যানট হেল্প নিতে পারি, ক্যানট জি, বাট নিতে পারি। ক্যানট বাট যদি নেই তাহলে আমাদের ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে না, বাট ক্যানট হেল্প যদি নেই তাহলে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। এখন দেখেন কেন আইনজি আইএনজি যুক্ত যুক্ত হবে। হবে। আমরা আরেকটা গ্রামারের নিয়ম জানি, পাশাপাশি দুটো ভার্ব যদি বসে তাহলে দ্বিতীয় ভার্বটার সাথে আইএনজি যুক্ত হয়। পাশাপাশি দুইটা ভার্ব একসাথে এভাবে থাকতে পারে না। পাশাপাশি দুইটা ভার্ব একসাথে থাকতে পারে না। যদি পাশাপাশি থাকতে দুইটা পারে ভার্ব না। একসাথে থাকে তাহলে দ্বিতীয় ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। এখন দেখেন আমি এখানে লিখছি ক্যানট বাট। বাট কি কোনো ভার্ব? বাট বাট মানে কি? না, স্যার। বাট কি কোনো ভার্ব? না স্যার। এটা কি বলেন? পার্টস অফ স্পিচের কোন অংশ এটা? এটা কনজাংশন স্যার। এক্স্যাক্টলি, এটা কনজাংশন। তাহলে এই Conjunction, yes. বাটের পরে যদি ডু বসে, ডু এর কোনো পরিবর্তন হবে না, কারণ আগেরটা ভার্ব না, সুতরাং ডু ডুই থাকবে। হেল্প কি? ভার্ব। হেল্প ভার্ব। হেল্প মানে কি? Help সাহায্য verb. করা, সাহায্য করা। তাহলে এই একটা ভার্বের পরে আরেকটা ভার্ব কি বসতে পারে? না। পারে না, ভার্বের যদি পারে না। আমরা তার সাথে না, আইএনজি স্যার। যুক্ত না করি। তাহলে এই ভার্বের পরে আর কোনো ভার্ব যদি আমরা বসাইতে যাই তাহলে অবশ্যই তার সাথে আইএনজি যুক্ত করতে হবে। ক্লিয়ার? কেন হেল্প বসাইলে ডুইং হবে, জি স্যার। কেন বাট জি, স্যার। বসাইলে ডু হবে। ওকে, দেন আমরা চলে আসি, দেখেন 5 নম্বরে এভরিওয়ান আছে। এভরিওয়ান, এভরিওয়ান অলওয়েজ রিমেম্বারস হিম। এভরিওয়ান অলওয়েজ হ্যাঁ, ঠিক বলেছেন। স্যার এটার এই ক্লাসটা রেকর্ড হচ্ছে, আমার মনে হয় একটু কথা কম বললে ভালো হবে। হ্যাঁ, রেকর্ড হচ্ছে। আপনারা আপনাদের যদি রেসপন্স করার দরকার থাকে রেসপন্স করেন, রেসপন্স করে আবার অফ করে দিবেন মাইক্রোফোন। ওকে, তাহলে আমরা 5 নম্বরে দেখি এভরিওয়ান অলওয়েজ রিমেম্বারস হিম। এটা বাংলা মানেটা কি? এর বাংলা মানে হচ্ছে যে প্রত্যেকেই সব সময় তাকে মনে রাখবে। ঠিক আছে, বা মনে রাখছে। প্রত্যেকেই সব সময় তাকে মনে রাখছে। এটার বাংলাটা আপনারা জানলেন। এখন বাংলাটা মিনিং চেঞ্জ না করে বলেন তো আরেকভাবে কিভাবে বলা যায়? মিনিং চেঞ্জ হবে না, কিন্তু আমরা আরেকভাবে কেউ তাকে ভুলবে না বা হ্যাঁ এরকম। এক্স্যাক্টলি এরকম। রিমেম্বার মানে সবাই মনে রাখতেছে মানে কেউ ভুলতেছে না, এরকম না বিষয়টা? এখন আমাদের সেন্টেন্সটা যেভাবে আছে এভাবে আমরা, সেন্সটা ঠিক আছে, আপনি যেটা বলছেন এটা সেন্স ঠিক আছে, যে সবাই তাকে সবসময় মনে রাখতেছে, তার মানে হলো কেউ তাকে কখনো ভুলতেছে না, ঠিক কি না? অথবা জি স্যার। সবাই তাকে জি স্যার। কখনোই ভুলতেছে না, সবাই তাকে কখনোই ভুলতেছে না, অনেকভাবে কিন্তু হতে পারে। তাহলে আমরা যদি এভরিওয়ান রেখে করি তাহলে আমরা কি বলতে পারি এখানে? এভরিওয়ান, Nobody. এভরিওয়ান। Nobody. আচ্ছা, নোবডি না, আমরা এভরিওয়ান দিয়ে আগে করি। এভরিওয়ান আমরা রাখলাম, Nobody. এভরিওয়ান সবাই তাকে সবসময় মনে রাখতেছে, তার মানে কখনোই ভুলতেছে না। তাহলে অলওয়েজ মানে সবসময়, এর বিপরীত হলো কখনোই। কি হবে? কখনোই না, Never. নেভার। Never. নেভার। Never. তাহলে Never. অলওয়েজ এর বিপরীত নেভার। আর আগে ছিল কি? রিমেম্বার, মনে রাখতেছে। হ্যাঁ, এখন কি হচ্ছে? ভুলছে না। ভুলছে না মানে কি? ভোলা মানে কি? Forget. ফরগেট। তাহলে আমরা কিন্তু একটা লাইন পেয়ে গেলাম। আমরা কিন্তু কোনো গ্রামারের নিয়মে গেলাম না। নট ফরগেট। আমরা কিন্তু কোনো গ্রামারের কোনো নিয়ম বলছি এখানে আমি বলি নাই। আমি এটার অর্থ জানি, অর্থ জানার না। পরে আমি এই অর্থটা ঠিক রেখে আর একভাবে বলার চেষ্টা করলাম। ওকে, তাহলে এভরিওয়ান সবাই, কখনোই অলওয়েজ মানে সবসময়, আমরা নেভার জি, স্যার। কখনোই কি করতেছে না, রিমেম্বার মানে মনে রাখতেছে, অলওয়েজ রিমেম্বার সবসময় মনে রাখতেছে মানে কখনোই ভুলতেছে না, সবসময় মনে রাখতেছে তার মানে কি? কখনোই ভুলতেছে না, ঠিক কি না? তাহলে
সেন্টেন্সটা এরকম হতে জি পারে। স্যার। এভরিওয়ান নেভার ফরগেটস হিম। কোনো গ্রামারের দরকার নাই, আপনি যদি মিনিং বুঝতে পারেন, সবকিছুর জন্য গ্রামারের দরকার নেই। এখন এটাকে আরেক ভাবে করেন, এবার এভরিওয়ানকে ওই যে চেঞ্জ করে ফেলেন। ফরগেটের হুম। স্যার ফরগেটের সাথে এস যুক্ত হলে একটু আচ্ছা, আপনারা কি জানেন যদি যে বুঝাইতেন। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে সবসময় কি যুক্ত হয়? এস বাই এস। জি স্যার, এস বাই এস যুক্ত হয়। হিমটা কি এখানে? এস বাই এস যোগ করে। কাকে উদ্দেশ্য করে আমরা বলতেছি? হিমটা কি ফার্স্ট পারসন না সেকেন্ড পারসন না থার্ড পারসন? কাকে? হিম কি থার্ড পারসন স্যার। কেমনে থার্ড পারসন বলেন? হিয়ার পজেসিভ স্যার, হিয়ার পজেসিভ। হুম, স্যার আমি তাহলে? ফার্স্ট পারসন, তুমি সেকেন্ড পারসন, আর বাকি সবাই থার্ড পারসন। তাহলে সে কি? সে, হি থার্ড পারসন। থার্ড পারসন, তাহলে হিম Third থার্ড person. পারসন। হিম যদি থার্ড পারসন হয় এবং সে হিম বলতে কাকে বুঝাইছে? একজনকেই তো বুঝাইছে, তাই না? জি স্যার। তাহলে সিঙ্গুলার নাম্বার, তাহলে মিলে গেল থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। জি স্যার। তাহলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি হয়, সাবজেক্ট, বাক্যের সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে ভার্বের সাথে এস সবসময় বাই এস যুক্ত হয়। এস বাই এস যুক্ত হয় না। এস যুক্ত হবে না ইএস যুক্ত হবে, সেটা ডিপেন্ড করবে ভার্বের উপরে। ওকে, জি স্যার। তাহলে এই 5 নাম্বার লিখে রাখেন। 5 নাম্বারকে আপনারা নেগেটিভ দিয়ে মানে এই এভরিওয়ান তো আমরা রেখে দিয়ে করলাম, এভরিওয়ান বাদ দিয়ে নো ওয়ান দিয়ে করে দেখবেন, আমাকে কমেন্টে লিখে জানাবেন। এরপর দেখেন এটার জন্য আপনাকে একটা গ্রামারের স্ট্রাকচার মনে রাখতে হবে। as soon as ওকে, as soon as এর জন্য একটা গ্রামাটিক্যাল রুল মনে রাখতে হবে, খুব সোজা, কিন্তু এটাকে আলাদা করে মনে রাখতে হবে, কারণ as soon as দিয়ে যে গ্রামাটিক্যাল রুলটা আসবে সেটাকে স্পেশালি মনে না রাখলে আপনারা ভুলে যাবেন। তাহলে এটা নিয়ম হলো, যদি as soon as থাকে এবং পাস্ট ইনডিফিনিট টেন্স বা মানে এরকম যদি কিছু থাকে, তাহলে এটাকে যদি নেগেটিভ করি আমরা, তাহলে নো সোনার হ্যাড হবে, নো সোনার হ্যাড হবে। তাহলে আপনারা মনে রাখবেন, এটা as soon as থাকলে নো সোনার হ্যাড হবে, শোনা হয়। এটাকে মনে রাখতে হবে স্পেশালি। as soon as মানে হলো নো সোনার হ্যাড। তাহলে এটা কিভাবে মনে রাখবেন? 10 বার করে পড়বেন, 10 বার করে পড়বেন। as soon as হইলে নেগেটিভ করার সময় নো সোনার হ্যাড হয়, as soon as হইলে নেগেটিভ করার সময় নো সোনার হ্যাড হয়। এইভাবে লিখেন, এই বাক্যটাই লিখেন, as soon as হইলে নেগেটিভ করার সময় নো সোনার হ্যাড হয়। এটা লিখে 10 বার মুখস্থ করবেন, তাহলে দেখবেন আপনার মিলে যাবে, মনে থাকবে। ওই as soon as যখনই মাথায় আসবে তখনই আপনার এই পুরো সেন্টেন্সটা মাথায় আসবে। আমরা যখন এটা জি মনে স্যার। রাখার একটা টেকনিক, আমি একটু বলি টেকনিকটা। আমরা যখন একটা কবিতা পড়ি, ঠিক আছে, আমরা একটা কবিতা পড়লে কবিতার একটা লাইন যদি কেউ আমাকে মনে করায় দেয়, পরের লাইন কিন্তু আমার অটোমেটিক মনে পড়ে, হয় না এরকম? জি স্যার। আমরা জি স্যার। যখন কবিতার লাইন পড়ি, দুইটা লাইন যখন একসাথে পড়ি, একটার সাথে একটা মিল দেখে পড়ি, তখন একটা লাইন কেউ মনে করিয়ে দিলে আমি পরবর্তী লাইন বলতে পারি। এরকম এই দুটোকে এমন ভাবে একসাথে পড়বেন যাতে মনে হয় যে এটা একটা সেন্টেন্স। এটা কি as soon as হইলে নো সোনার, as soon as হইলে নেগেটিভ করার সময় নো সোনার হ্যাড হয়, এটা একটা সেন্টেন্স। এই সেন্টেন্সটাকে এইভাবেই মনে রাখবেন যে এটার প্রথম অংশ যখন আপনাকে কেউ বলবে যে as soon as হইলে কি হয়, তখন আপনার পুরো সেন্টেন্সটা মনে পড়ে যাবে। ওকে জি স্যার। ওকে, তাহলে as soon as I left the place he went away, no sooner had, দেখেন বাকিটা সেম। I left, বানানটা একটু ভুল আছে, I left the place, then he went away. Then পরের একটা সেন্টেন্স দেখেন, এইখানে এই সেন্টেন্সটা নিয়ে আপনার কাজ করতে হলে আপনাকে দেখতে হবে যে এখানে এই বেস্ট আছে, বেস্ট। He is the best boy in the class. He is the best boy in the class. এর মানেটা কি? বাংলা মানেটা কি? He is the best boy in the সে class. ক্লাসের মধ্যে সবচাইতে ভালো। তার থেকে ভালো কেউ আছে? না স্যার। না স্যার।
এটা কি আপনারা জানেন? ডিগ্রি সম্পর্কে আপনাদের আইডিয়া আছে? যেমন সংক্ষেপে আমরা একটু যদি বলি, এই যে উদাহরণটা সবাই জানে, সবাই আছে আমরা স্যার দেই। একটু। যেমন গুড, গুড মানে কি? ভালো। ভালো। বেটার মানে কি? বেটার মানে তার চেয়ে ভালো। একটু ভালো, তাই না? বেস্ট মানে কি? জি স্যার। সবচেয়ে ভালো। এক্স্যাক্টলি। তাহলে এর উপরে একটা আর নাই। জিনিসের তিনটা ডিগ্রি থাকতে পারে। ওকে, গুড, বেটার, বেস্ট। গুড মানে কি? ভালো, কিন্তু তার মতো ভালো আরো অনেকেই থাকতে পারে। বেটার মানে কি? কয়েকজনের সাথে কম্পেয়ার করলে সে ভালো, 5 জনের সাথে কম্পেয়ার করলে সে ভালো। তার মানে তার মানে তার 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 মতো লোক আরো আছে, কিন্তু রেঞ্জটা একটু কম। আর বেস্ট মানে কি? যেই অঞ্চল বুঝাবে সেই অঞ্চলে তার মতো আর কেউ নাই। যেমন বলছে যে বেস্ট বয় ইন দ্য ক্লাস, ওই ক্লাসে তার চাইতে ভালো আর কেউ নাই। সেন্সটা যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনি সহজেই করতে পারবেন। তাহলে তার চাইতে ভালো আর কেউ নাই, নো বয়, তার মানে কি? নো আদার বয়, অন্য কেউ নাই, তাই না? বেস্ট বয় মানে কি? সবচেয়ে ভালো বয়। ভালো। তার মানে কি? এটাকে যদি আমরা সবচেয়ে অন্যভাবে ভালো। বলতে যাই, আমরা যেহেতু নেগেটিভ করতেছি, সুতরাং প্রত্যেকটা কিওয়ার্ডকেই আমাদের একটু ঘুরাইতে হয়। তাহলে বেস্ট বয় যখন আমরা দেখলাম, তখন আমি চিন্তা করব সে ক্লাসের মধ্যে সবচেয়ে ভালো বয়। এটাকে আমি অন্যভাবে কিভাবে বলতে পারি? বলতে পারি যে ক্লাসের মধ্যে তার মতো ছেলে আর নাই, মানে তার চাইতে ভালো আর কেউ নাই। বলতে পারি এটা? বেস্ট বয় মানে কি? জি ক্লাসে স্যার। তার চেয়ে ভালো আর কোনো বয় নেই। তাহলে আমরা কি বলতে পারি? নো আদার বয় ইন দিস ক্লাস। এই ক্লাসে বা ক্লাসে তার মতো ভালো আর কোনো বালক নাই। দেখেন, নো আদার বয়, এই নো আদার বয় দিয়া আমরা কি বেস্টটাকে বুঝাইতে পারি না? বেস্ট মানে কি? বেস্ট বয় মানে কি? সবচেয়ে ভালো। সবচেয়ে ভালো ছেলে। নো আদার বয় মানে কি? তার মতো আর কেউ নাই। একই তো জিনিস, তাই না? তাহলে বেস্ট যখন থাকবে তখন আপনারা নো আদার দিবেন। ওকে, নো আদার। বেস্ট থাকলে নো আদার মানে কি? এর মতো ভালো আর কেউ নাই। তারপর বাকিটা যেরকম মিনিং হয় সেরকম দিবেন। নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ সো গুড অ্যাজ হি। তার মতো ভালো বালক এই ক্লাসে আর কেউ নাই। আমরা প্রথমে বলছিলাম কি? ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, সে ক্লাসের সবচেয়ে ভালো ছেলে। আর দ্বিতীয় লাইনে কি বলতেছি? এই ক্লাসে তার মতো ভালো আর কোনো ছেলে নাই। মিনিং ঠিক আছে? জি স্যার। জি স্যার। তাহলে বেস্ট থাকলে কি হবে? নো আদার বয়। বেস্ট নো থাকলে কি হবে? আদার বয়। নো নো আদার, আদার্স। নো আদার আদার বয়। থাকবে, বয় থাকলে বয় থাকবে, গার্ল থাকলে গার্ল থাকবে। ওকে, তাহলে আমাদের পরের 8 নাম্বার সেন্টেন্সটা হচ্ছে হি ইজ গ্রেটার দেন আই। এখন দেখেন, প্রথমটা ছিল কিন্তু বেস্ট, দেখেন বেস্ট, আর এখানে আছে গ্রেটার। এটা কোন ধরনের? যেমন বিগ, তারপরে কি হতে পারে? গ্রেটার, তারপরে কি হতে পারে? গ্রেটেস্ট, তাই না? তার মানে কি? গ্রেটার মানে কি? গ্রেটার মানে হচ্ছে সেই সবকিছু না। যদি গ্রেটেস্ট হইতো তাহলে আমরা বুঝতাম যে সে আমার চাইতে, বা এই দুইজনের মধ্যে যখন কম্পেয়ার করে তখন আবার গ্রেটেস্টও হওয়া যায় না, গ্রেটেস্ট আরো কয়েকজনের মধ্যে কম্পেয়ার করতে হয়। তা দুইজনের মধ্যে যেহেতু কম্পেয়ার করছে, একজন একজনের চাইতে বড়, গ্রেটার। তাহলে এই গ্রেটারের জন্য কি আসতে পারে? এটার মিনিং একই থাকবে, বাট নেগেটিভ সেন্টেন্স হবে। আমরা আগে যেগুলো করলাম সেগুলোর আলোকে কেউ কি বলতে পারবেন যে এটার নেগেটিভ সেন্টেন্সটা কি হতে পারে? সে আমার থেকে খারাপ না। হি ইজ গ্রেটার দেন আই। একটু সবাই চিন্তা করেন 1 মিনিট। যদি এখানে আছে হি ইজ গ্রেটার দেন আই, সে আমার চাইতে বড়, ধরি আমার চাইতে বড়, তাহলে আমি এটাকে বলতে পারি না যে আমি তার সমান বড় না, বা তার চাইতে বড় না, বা সে যত বড় আমি তত বড় না, এরকম হতে পারে না? তাহলে না কথাটা আসে কিন্তু মিনিংটা
জি স্যার। সেই বড়। হি ইজ গ্রেটার দেন আই, তার মানে কি সে আমার চাইতে বড়, সে আমার চাইতে বড়, তার মানে কি আমি তার চাইতে বড় না বা আমি তার সমান বড় না। তাহলে আমি যদি বলি আমি তার সমান বড় না, সে আমার চাইতে বড়, তার মানে কি আমি তার সমান বড় না, তার মানে আমি তার চেয়ে ছোট। তাহলে এই সেন্টেন্সটা যেই মিনিংটা আছে, মিনিংটা সেম রেখে আমি যদি পড়ি, তাহলে আমি বলতে পারি আই অ্যাম নট অ্যাজ গ্রেট অ্যাজ হি। তাহলে খুব সিম্পল, খুব সিম্পল, কিন্তু এই জিনিসগুলো মনে রাখতে হবে। হি ইজ গ্রেটার দেন আই, অর্থাৎ সে আমার চেয়ে বড়। এটাকে যদি আমি আমার মতো করে যদি বলি বা একই সেন্স রেখে অন্যভাবে যদি বলি, তাহলে আই অ্যাম নট অ্যাজ গ্রেট অ্যাজ হি, আমি তার সমান বড় না, আমি তার সমান না। সে আমার চেয়ে বড়, তার মানে কি আমি তার সমান বড় না। অথবা এটাকে অন্যভাবেও করা যায়। এই যে একটা সেন্টেন্স, এই সেন্টেন্সটার মিনিং ঠিক রেখে এটাকে একাধিক ভাবে করা যেতে পারে। আমি একটা করে দিলাম, আই অ্যাম নট অ্যাজ গ্রেট অ্যাজ হি। ওকে, আমাদের এখানে আর কয়েকটা রুল আছে, তারপরে আমরা যাব। আমরা আগে দেখছিলাম এভরি দিয়ে একটা ছিল না, এভরিওয়ান অলওয়েজ রিমেম্বারস হিম। এখানে আরেকটা আছে, এভরি রোজ হ্যাজ এ থর্ন, এভরি রোজ হ্যাজ এ থর্ন। এটার মানে কি একজন বলেন তো? প্রত্যেকটা গোলাপে কাটা আছে। তাহলে এটার উল্টো ভাবে যদি আমি বলি, একই মিনিং থাকবে, কি হয়? এমন কোনো গোলাপ নেই যেখানে কাটা নেই, এরকম হবে। হতে পারে, মানে আমি যদি আরো সহজে বলি যে কাটা ছাড়া গোলাপ নেই। Yes, তাহলে sir. আপনি যেটা বললেন যে এভরি রোজ হ্যাজ এ থর্ন, মানে কি প্রত্যেক গোলাপেরই কাটা আছে, তার মানে কাটা ছাড়া গোলাপ নাই। তাহলে এমন কোনো গোলাপ নাই যেখানে কাটা নাই। এবার এটাকে ট্রান্সলেট করেন, এবার ইংরেজিতে ট্রান্সলেট করেন। কি হবে ইংরেজিতে ট্রান্সলেট করলে? এমন এখানে There কি is নাথিং no বাট হবে rose, স্যার? sir. There is no rose without thorn. ওকে, না, ভেরি গুড। there, হ্যাঁ, হ্যাঁ, there is no এরকম এটাই। rose without thorn। আর অন্যভাবে বলা যায়, there is no rose without a thorn। এখানে এ আছে, এজন্য আমরা এ দিলাম। আপনি যদি এখানে এ নাও দেন, আপনি যেভাবে বলছেন, এ না দিলে কোনো সমস্যা নেই, সেন্টেন্স হবে। তাহলে দেখেন আমরা এই যে 9টা নিয়ম শিখলাম, 9টা নিয়ম থেকে আমরা কি দেখলাম? 9টা নিয়ম থেকে আমরা দেখলাম যে আমাদের সবগুলোর জন্য গ্রামাটিক্যাল রুল মুখস্থ করার দরকার নেই। আমরা যদি মিনিংটা বুঝতে পারি, তাহলে আমাদের অর্ধেক কাজ শেষ হয়ে যায়। অর্থাৎ যে সেন্টেন্সটা আছে সেটার মিনিংটা আমি বুঝতে পারলাম, আমার মতো করে এটাকে আমি বাংলায় সেট করলাম, দেন আমি এটাকে কি করলাম, ইংরেজিতে ট্রান্সলেট করলাম, হয়ে গেল। ওকে, আমরা পরেরটা দেখি, 10 নম্বর। এভরি মাদার লাভস হার চাইল্ড। এটা এমন একটা সেন্টেন্স যেটা বিভিন্ন পরীক্ষায় বিভিন্ন সময় আসে। সবগুলোই আমি এখানে যেগুলো দিয়েছি, আমি আপনারা বই দেখলে দেখবেন যে সবগুলোই আমি দিয়েছি যে বিভিন্ন সালে যেগুলো আসছে সেগুলো, ঠিক আছে? তো এগুলোই মোটামুটি ঘুরে ফিরে একটার সাথে একটা রিলেশন। দেখবেন যে পরীক্ষায় যখন আপনারা নতুন পরীক্ষা দিবেন, তখন দেখবেন যে এই সেন্টেন্সটা আসবে না, এভরি মাদার লাভস হার চাইল্ড, এই সেন্টেন্সটা আসবে না, বাট এটা দিয়ে আসবে, এটা এভরি সিস্টার লাভস হার ব্রাদার, এরকম কিছু, সামথিং লাইক দ্যাট, এরকমই আসবে। অর্থাৎ একটা যদি আপনি বুঝতে পারেন, তাহলে বাকিগুলোই, মানে বাকিগুলো আপনি একইভাবে করতে পারবেন। তাহলে এটা কি হতে পারে? এভরি মাদার লাভস হার চাইল্ড, প্রত্যেক মাই তার সন্তান, প্রত্যেক মায়ের তো সন্তানকে ভালোবাসে। তার মানে এমন কোনো মা প্রত্যেক মা নাই যে সন্তানকে is ভালোবাসে তার না। there সন্তানকে is ঘৃণা no করে। mother who loves his child, who loves her child. না না, হেটস হবে না স্যার এখানে। আপনি দুইভাবে ঘৃণা করতে করে। পারেন, আপনি দুইভাবে করতে পারেন। এভরি মাদার লাভস হার চাইল্ড, প্রত্যেক মাই তার সন্তানকে ভালোবাসে। এটাকে একভাবে বলা যায় যে এমন কোনো মা নাই যে তার সন্তানকে ভালোবাসে না, নেগেটিভ আসলো। আপনি যদি বলেন যে ঘৃণা করে, তাহলে আপনি নেগেটিভ আনতে পারবেন? দেখেন, যদি নেগেটিভ আনতে পারেন, নট নট আনতে পারেন, তাহলে হবে। আছে এরকম কোন সেন্টেন্স? বাংলায়, আগে বাংলায় চিন্তা করেন, তারপর এটাকে ইংরেজিতে ট্রান্সলেট করবেন। কোশ্চেনটা একটু আবার বলেন।
এভরি মাদার লাভস হার চাইল্ড। প্রত্যেক মা তার সন্তানকে ভালোবাসে। এটাকে মিনিং ঠিক রেখে আপনি বাংলায় আরেকটা বাংলায় বলেন আগে, পরে আমরা ট্রান্সলেট করব। আগে বাংলায় আপনি ক্লিয়ার হন যে এটা এমন কোনো মা নেই যে সন্তানকে ভালোবাসে না। এক্স্যাক্টলি। তাহলে কি হয়? এমন কোনো মা নাই দেয়ার যে ইজ নো মাদার। সন্তানকে ভালোবাসে না। এটা কি আরেকটা ভাবে আরেকভাবে বলা যায়? আর কোনো ভাবে বলা যায়? হ্যাঁ, এমন কোনো মা নাই যে সন্তানকে ঘৃণা করে। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। তাহলে যে দুটো সেন্টেন্স আমরা বাংলায় দেখলাম, এই দুটো সেন্টেন্সকে যদি আমরা ইংরেজিতে সঠিকভাবে লিখতে পারি, দুটোই কারেক্ট। ওকে, তাহলে আমরা এভরি দিয়ে রাখি। আমরা আগের একটা আমরা এভরি দিয়ে রাখছি, হ্যাঁ। এখানে এভরিটাকে আমরা প্রথম যে সেন্টেন্সটা ধরলাম এটা করে নেই। দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড। এমন কোনো মা নাই যে তার সন্তানকে ভালোবাসে। এখন এই বাট তুলে দিতে চান, বাট তুলে দিয়ে এখানে এই সেন্টেন্সটা একই মিনিং রেখে যদি আপনি করতে পারেন করতে পারেন। এই বাট থাকতেই হবে এমন কোনো কথা নাই। আমাদের সমস্যা হয় যে আমাদের বইয়ে একটা নির্দিষ্ট স্ট্রাকচার দেওয়া হয়, একটা নির্দিষ্ট বাক্যের একটা নির্দিষ্ট ধরেন আপনি এটাকে ট্রান্সফরমেশন করতে বললেন, একটা একটা উদাহরণ দেওয়া হয়, ওইভাবে আমরা কিন্তু করি। বাট যেটা আপনি করতে পারেন সেটা হচ্ছে যে আপনার মিনিংটা ঠিক রেখে আপনি বাংলায় আগে ভাবেন, তারপর সেটাকে ইংরেজিতে আপনি লিখেন। লিখতে গিয়ে যাতে ভুল না হয়, গ্রামাটিক্যাল ভুল না হয়, তাইলেই হবে। দেয়ার ইজ নো মাদার হেটস, ঘৃণা করে না, হার চাইল্ড, সেটা হবে। একটা কিছু লাগবে। There is no mother hates, মাঝখানে একটা কিছু লাগবে। স্যার হু দিতে পারি বাটের বদলে, হু। হ্যাঁ, who? হু হেটস হার চাইল্ড। দেন। আচ্ছা, তাহলে আমরা যতগুলো দেখলাম এগুলোর মধ্যে আমরা বেসিক্যালি কিভাবে আমরা এগুলোর সমাধান করব, শুধু এখানে না, আপনি যে কোনো জায়গায় গ্রামার যখন পড়তে যাবেন তখন আপনি যদি বাক্যটার অর্থ জানেন এবং আপনি যদি ট্রান্সলেট করতে পারেন, তাহলে আপনার গ্রামার অর্ধেক মুখস্থ করা লাগবে না, গ্রামার লাগবে না আপনার। বাংলায় যদি আপনি গ্রামার ছাড়া করতে পারেন, আমি একটা সেন্টেন্স দিলাম এটাকে নেগেটিভ করেন, আপনি যদি বাংলায় করতে পারেন তাহলে ইংরেজিতে করতে সমস্যা কি? সমস্যা এইটাই, কারণ যেই সেন্টেন্সটা দেয়া থাকবে সেটার অর্থ বুঝতে হবে, বাংলায় অর্থ বোঝার পরে আপনি যেটাকে রেডি করবেন সেটাকে আবার ইংরেজিতে লিখতে হবে। এটা যদি পারেন তাহলে গ্রামাটিক্যালের দরকার নাই। গ্রামাটিক্যালের জন্য কিছু জিনিস আছে, যেমন ওই যে নো সোনার হ্যাট ছিল, নো সোনার হ্যাট থাকলে আমরা এটা বসাবো, এরকম নির্দিষ্ট কিছু জিনিস থাকলে এগুলো মুখস্থ করতে হবে। এখন দেখেন আমরা এখানে অ্যাসার্টিভ থেকে ইন্ট্রোগেটিভ সেন্টেন্সে নিব। তাহলে she cooks rice, এটা ইন্ট্রোগেটিভ কি হতে পারে? she cooks rice। অ্যাসার্টিভ থেকে ইন্ট্রোগেটিভ। আপনাদের সবার কাছে কি বইটা আছে? মনে হয় সবাই বইটা কিনেন নাই। স্যার আছে। Does she not cooks rice? আচ্ছা, দেখে বলছেন। এটা দেখেন, এখন কাছে নাই। এটা একটু মনে রাখতে হবে। যেমন she cooks rice, সে ভাত রান্না করে, এই তো, সে ভাত রান্না করছে, এই তো। তাহলে এটাকে আপনি, এটা হলো একটা উত্তর। যখন আপনি অ্যাসার্টিভ থেকে ইন্ট্রোগেটিভে নেবেন তখন আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে, আপনাকে যেই সেন্টেন্সটা দেওয়া হলো সেটা হচ্ছে একটা উত্তর। তাহলে এটার প্রশ্নটা কি? কোন প্রশ্ন করলে এই উত্তরটা হবে? সেই প্রশ্নটাই হলো আপনার ইন্ট্রোগেটিভ ফরম্যাট। যেমন এভরিবডি নোজ দিস, সবাই এটা জানে। ওকে, এখন আপনি বললেন সবাই এটা জানে, তাহলে আপনাকে কোন প্রশ্ন করলে আপনি বলবেন যে সবাই এটা জানে? তাহলে সেটাই আপনার ইন্ট্রোগেটিভ ফরম্যাট। নোবডি উইশেস টু বি আনহ্যাপি, কোন প্রশ্ন করলে এই উত্তরটা আপনি দিবেন? সেটা হচ্ছে আপনার সমাধান এখানে। তাহলে আপনাকে উত্তর দেয়া আছে, এখান থেকে প্রশ্ন খুঁজে নিতে হবে। উত্তর দেয়া আছে, এটা কোন প্রশ্নের উত্তর? যেমন আপনাকে দেয়া আছে, আমি উদাহরণ দিচ্ছি, এটার সাথে মিলবে না। যেমন আপনাকে দেয়া আছে যে বাংলাদেশের রাজধানী ঢাকা, এটা যদি উত্তর হয় প্রশ্নটা কি? এটা হচ্ছে উত্তর, বাংলাদেশের রাজধানী ঢাকা বা ঢাকা বাংলাদেশের রাজধানী। তাহলে প্রশ্নটা কি? রাজধানীর নাম কি? বাংলাদেশের রাজধানীর নাম কি? বাংলাদেশের রাজধানী কোথায়? তাই না?
এরকম করে আপনার উত্তর থেকে প্রশ্ন খুঁজতে হবে। এই প্রশ্ন করার সময় কিছু জিনিস ব্যতিক্রম হবে। যেমন প্রথম যেটা আছে আমাদের, শি কুকস রাইস, এর উত্তরটা দেখেন। আপনি এটা ছাড়াও অন্যভাবে করতে পারেন, কিন্তু এটাই হবে রাইট। ডাজ শি নট কুক রাইস, আপনি কিন্তু নটটা ইউজ করবেন না। স্বাভাবিকভাবে যদি আপনি করতে যান তাহলে আপনার এই নটটা আসবে না। সে কি ভাত রান্না করছে না? তাহলে আমরা যখন প্রশ্ন করব, শুধু এইটার জন্য না, আমরা যখন প্রশ্ন করব এইভাবে যে সে কি কিছু করছে, সে এটা করছে, সে কি এটা করছে না, সে ওখানে যাচ্ছে, সে কি ওখানে যাচ্ছে না, এইভাবে হবে প্রশ্নগুলো। কিভাবে হবে? যে সে ভাত রান্না করছে, সে কি ভাত রান্না করছে না, সে ঢাকা যাচ্ছে, সে কি ঢাকা যাচ্ছে না, সে পরীক্ষায় পাশ করেছে, সে কি পরীক্ষায় পাশ করেনি, এইভাবে প্রশ্নগুলো আসবে। তাহলে এটা একটু বিশেষভাবে মনে রাখতে হবে। তারপর আমাদের দ্বিতীয় সেন্টেন্সটা যদি আমরা দেখি, ইন্টারোগেটিভের প্রশ্ন করার ক্ষেত্রে, এভরিবডি নোজ দিস, এভরিবডি নোজ দিস। তাহলে আমরা যদি বলি যে এটা সকলেই জানে, এটা সকলেই জানে, তাহলে প্রশ্নটা কি হয়? আমরা যদি উত্তর বলি যে এটা সকলেই জানে, তাহলে প্রশ্নটা কি হয়? এটা কি সকলেই জানে না, এরকম হবে? হতে পারে। আর কেউ? কেউ কি এটা জানে না? আর কেউ? আমরা অনেক সময় এরকম বলি না যে আপনার এই ঘটনাটা কে জানে না বলেন, সবাই জানে। আমরা এভাবে বলি না? জি স্যার। আপনি যে ঢাকা গেছেন জি স্যার। এটা কে জানে না, সবাই জানে। আমরাই কিন্তু বলি এইভাবে, তাই না? যে এই ঘটনাটা যে ঘটছে এলাকার কে জানে না, সবাই জানে। তাহলে এভরিবডি নোজ দিস, তাহলে কি কে জানে না? ক্লিয়ার? বাস্তবে আমরা কিভাবে ইউজ করি? এভাবে ইউজ করি না, এরকম শুনছেন, বলছেন কখনো, শুনছেন কখনো যে দেশে এই ঘটনা ঘটছে কে জানে না, সবাই জানে, তাই না? আমরা জি কিভাবে স্যার। বলি না কথা? তাহলে যে কি হবে who এটা? does not know this হবে স্যার। হু ডাজ নট নো দিস, কে জানে না, বলেন কে জানে না, সবাই জানে। ঠিক আছে? এই যে নট, এই যে নট, খেয়াল রাখতে হবে এই জিনিসগুলোর দিকে। এবার নোবডি উইশেস টু বি আনহ্যাপি, এর অর্থ কি? কেউ দুঃখী হতে চায় না। উইশ মানে কি? উইশ, WISH, পরের এর সাথে ইএস যুক্ত হয়েছে, ওটা আমরা বাদ দিই, ইএসটা বাদ দিই। উইশ মানে কি? মানে ইচ্ছা, তাহলে নোবডি উইশ টু বি হ্যাপি, ইচ্ছা, আশা, আকাঙ্ক্ষা। আনহ্যাপি মানে কি? কারোর ইচ্ছা নাই অসুখী হতে। এটা তো আপনি যে ট্রান্সলেশনটা করলেন এটা হচ্ছে ওয়ার্ড টু ওয়ার্ড। এদের আপনাকে এইভাবে আপনি কি বলেন, মানে যখন আপনি বাস্তবে কারোর সাথে কথা বলেন এভাবে বলেন? এটা যদি আপনি রিয়েলি বলতে চান কিভাবে বলবেন? স্যার না, কিভাবে বলবেন? কেউ অসুখী হতে চায় না, তাই না? অসুখী, ওই তো অসুখী জি স্যার, হওয়ার। অসুখী হতে কেউ চায় না। না, অসুখী হতে কেউ জানে না, কেউ অসুখী হতে চায় না। আগে আপনার সাবজেক্ট আসতে হবে। ভাত আমি খাই, এটা বললে সবাই বুঝবে যে আপনি ভাত খাচ্ছেন, কিন্তু আপনাকে বলতে হবে আমি ভাত খাই, তাই না? তাহলে নোবডি উইশেস টু বি আনহ্যাপি, কেউ অসুখী হতে চায় না। এটাকে যদি আমি মিনিংটা ঠিক রেখে প্রশ্ন করি, এটা হচ্ছে একটা উত্তর। কেউ অসুখী হতে চায় না, এটা হচ্ছে একটা উত্তর। তাহলে এটা প্রশ্নটা কি হবে? কেউ অসুখী হতে চায় না, আমি উত্তর দিলাম, আপনার প্রশ্নটা কি ছিল? একটা বলেন না, বলে ফেলেন, দেখবেন যে কাছাকাছি হয়ে গেছে। কেউ কি কেউ কি অসুখী হতে চায়? কেউ চায় না, সবাই চায় সুখী হতে। আচ্ছা, কেউ কি অসুখী হতে চায়? আচ্ছা, আরেকজনে বলেন। কে অসুখী হতে চায়? উত্তর এটা হতে পারে, কে অসুখী হতে চায়, কেউ অসুখী হতে চায় না। ঠিক আছে, কোনটা ভালো মনে হয়? নোবডি উইশেস টু বি আনহ্যাপি, কেউ অসুখী হতে চায় না। তাহলে আমরা যদি প্রশ্নটা এরকম যদি হয় যে কে অসুখী হতে চায়, তাহলে উত্তর হয় কেউ অসুখী হতে চায় না। ক্লিয়ার?
কে অসুখী হতে চায়? নোবডি হু উইশেস টু বি আনহ্যাপি, কে অসুখী হতে চায়? নোবডি উইশেস টু বি আনহ্যাপি, কেউ অসুখী হতে চায় না। তাহলে আপনাকে এই উত্তর থেকে কোন প্রশ্নটা করলে অ্যাপ্রোপ্রিয়েট ভাবে কোন প্রশ্নটা করলে এই উত্তরটা হবে সেই প্রশ্নটা খুঁজে বের করতে হবে। দেখেন এটা ছিল কি পজিটিভ উত্তর, প্রশ্ন ছিল কি নেগেটিভ উত্তর, ছিল কি পজিটিভ প্রশ্ন, ছিল কি নেগেটিভ উত্তর, কি নোবডি নেগেটিভ প্রশ্ন, কি নো আছে নাই। এগুলো এই যে আজকে দুই ধরনের দেখালাম, আর আরেক ধরনের দেখাবো। এই তিন ধরনের সেন্টেন্স প্রশ্ন ইন্টারগেটিভ। সেন্টেন্স গুলো মুখস্থ করবেন। ভিতরে প্র্যাকটিসে আরো অনেক আছে, বিগত বছরের কোশ্চেন আছে, সবগুলো পড়ে ফেলবেন। এরপর আছে এক্সক্লেমেটরি থেকে অ্যাসার্টিভ। হোয়াট এ নাইস সিনারি। আপনি এটা কখন বলেন? কখন আপনি হোয়াট এ নাইস সিনারি এভাবে বলেন? যখন ভেরি বিউটিফুল থাকে, তাই না? মানে ভেরি নাইস থাকে, ঠিক কি না? জি স্যার। কখন আপনি আশ্চর্য হয়ে বলেন যে হোয়াট এ নাইস সিনারি ইট ইজ? যখন এটা আপনার কাছে খুব ভালো সিনারি মনে হয় তখনই তো বলেন, নাকি? জি স্যার। তাহলে এখানে হোয়াট এ নাইস এরকম যদি হয়, হোয়াট এ এরকম যদি থাকে, হোয়াট এ নাইস, তাহলে এটা দ্বারা আমরা কি বুঝি? খুব সুন্দর না? আপনাকে যদি বলে যে আমি রাঙামাটি গিয়েছিলাম, আই ওয়েন্ট টু রাঙামাটি, হোয়াট এ নাইস সিনারি, এখানে আপনি অনেক চমৎকার একটা সিনারি দেখে সেভাবে এক্সপ্রেশন দিলেন, তখন আপনার শ্রোতা কি মনে করবে? সেখানে কি নর্মাল সিনারি ছিল, নাকি খারাপ সিনারি ছিল, নাকি খুব ভালো সিনারি ছিল? না, সেটা খুব ভালো সিনারি ছিল। ভালো সিনারি, কারণ আপনি আশ্চর্য হয়ে গেছেন এমন সিনারি ছিল সেখানে। তাহলে কি হতে পারে এখানে? এই ইট ইজ আগে চলে আসবে। হ্যাঁ, এটা তো একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স, এই জন্য এটার ইট ইজ অর্থাৎ এই সাবজেক্ট মানে পরে চলে গেছে। হ্যাঁ, তো প্রথমে এটাকে আপনি যখন স্বাভাবিক সেন্টেন্সে অ্যাসার্টিভ সেন্টেন্সে নিয়ে আসবেন, তখন আপনি এই এদেরকে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট এই হিসাবে চিন্তা করতে হবে। চিন্তা করে আর এই যে আশ্চর্য যে হইছে হট দিয়ে এইগুলো থাকবে না। কারণ আপনি কি আশ্চর্য হওয়ার যে সেন্টেন্সটা বলেছেন হোয়াট এ নাইস সিনারি, এটা আর থাকতেছে না। আপনি এটাকে অ্যাসার্টিভ স্বাভাবিক একটা সেন্টেন্স করতে চান, তখন আর It is a nice scenery. হ্যাঁ, It বলেন, is a nice scenery. ইট ইজ এ নাইস সিনারি। এখন Very নাইস nice হবে না? একটা সুন্দর সিনারি, এটার জন্য কি আপনি এক্সপ্রেশন এরকম হয়? সুন্দর তো অনেক জায়গায় আছে, একটু এটার স্পেশালিটি না থাকলে তো আপনি এভাবে বলেন না, আশ্চর্য হন নাই। বেশি সুন্দর, অনেক সুন্দর, ভেরি অনেক নাইস। সুন্দর, খুব আমরা মানে যদি বেশি। বলি যে ইট ইজ নাইস সিনারি, দ্যাট মিন্স ইট ইজ ভেরি নাইস সিনারি যদি বলি, হয় কি না? না, Great স্যার দেওয়া যাবে বুঝতে না, পারি স্যার। নাই। আমরা যদি বলি হোয়াট এ নাইস সিনারি ইট ইজ, তার মানে আমরা এটা এটা যখন কেউ বলবে তখন আমি বলবো যে চমৎকার কিছু দেখে আসছে, তার মানে কি ভেরি নাইস, তাই না? ভেরি জি নাইস। স্যার। আর যেহেতু এটা অ্যাসার্টিভ সেন্টেন্স হবে, অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে তো হট টট থাকে না, তাই না? থাকতে পারে সেটা ভিন্নভাবে, কিন্তু এইখানে যেভাবে আছে এভাবে না থাকবে না, হট দিয়ে শুরু হবে না। তাহলে এই যে সাবজেক্ট প্রথমে চলে আসবে, তাহলে এটা হবে কি ইট ইজ এ ভেরি নাইস সিনারি হতে পারে। ইট ইজ এ ভেরি নাইস সিনারি কি হতে পারে? ইট ইজ ভেরি নাইস সিনারি বা ইট ইজ এ ভেরি নাইস সিনারি, যেহেতু এখানে এ আছে আপনি এ দিতে পারেন। স্যার এক্সক্লেমেটরি সেন্টেন্স শুরু হতে এভাবে হোয়াট, হাউ মাচ, তারপরে হট হাউ দিয়ে শুরু হতে পারে, হুররা, ওয়াও। ইয়েস, অন্যভাবে শুরু হতে পারে, কিন্তু ওই যে যেগুলো দিয়ে শুরু হয় সেগুলো কিন্তু আর অ্যাসার্টিভ সেন্টেন্সের বৈশিষ্ট্য না। অ্যাসার্টিভ জি সেন্টেন্সের মধ্যে স্যার। কিন্তু সেগুলো থাকে না, সুতরাং ওগুলো বাদ পড়বে। এরপরে এক্সক্লেমেটরি সেন্টেন্সের সাবজেক্ট গুলো প্রথমে থাকে না, জানেন তো, যে জি হোয়াট জি হাউ স্যার। এইসব এই দিয়ে শুরু হলে লাস্টের subject- চিহ্ন, স্যার লাস্টের চিহ্নটা আর এই উক্তিগুলো তো এক্সক্লেমেটরি চিহ্নের বৈশিষ্ট্য। হ্যাঁ, লাস্টের চিহ্নটা দেখলে আপনি বুঝবেন এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। বাট এটাকে যদি আপনার অ্যাসার্টিভ করতে হয়, তাহলে আপনাকে দেখতে হবে কতগুলো জিনিস ফাইন্ড আউট করতে হবে, যে কোনটা দিয়ে এটাকে এরকম
ভাবে তুলে জি, ধরা স্যার। হয়েছে, হোয়াট দিয়ে, হাউ দিয়ে, হ্যাঁ, এরপরে জি, ওয়াও স্যার। দিয়ে, তাহলে এই জিনিসগুলা হুম। উঠে যাবে, এগুলো থাকবে না, স্বাভাবিক সেন্টেন্স এগুলো থাকে না। এরপর আপনাকে খুঁজতে হবে সাবজেক্ট কোনটা, সাবজেক্ট গুলা প্রথমে নিয়ে আসতে হবে, ভার্ব প্রথমে নিয়ে আসতে হবে। তারপরে আপনার যদি ভেরি নাইস সিনারি হয়, ভেরি বিউটিফুল সিনারি হয়, যা থাকে এগুলো দিয়ে দিবেন। তাহলে এটা হবে কি, ইট ইজ ভেরি নাইস সিনারি। সিম্পল, একদম সিম্পল। জি, এরপর স্যার। হ্যাড দিয়ে থাকতে পারে, হ্যাড আই দ্য উইংস অফ এ বার্ড। হ্যাড আই দ্য উইংস অফ এ বার্ড মানে কি? জি, স্যার। হ্যাড আই দ্য উইংস অফ এ বার্ড মানে কি? আমরা এরকম বলি না, আমার যদি পাখির মতো, মানে পাখির মতো ডানা থাকতো। আমার যদি পাখির ডানা থাকতো। এখানে পাখির মতো হবে আর কি। বাক্যটা যদি আমরা বলি যে আমার যদি পাখির মতো ডানা থাকতো, তাহলে এই যে একটা এক্সপ্রেশন আপনার, এটাকে যদি আমরা স্বাভাবিকভাবে করি, তাহলে এই দেখেন, এই যে হ্যাড এন্ড হ্যাড দিয়ে যদি থাকে, হ্যাড আই বা আই হ্যাড যাই থাকুক, এটা আই উইশ, এটা ইচ্ছা প্রকাশ করা, হ্যাঁ, ইচ্ছা প্রকাশ করা, এগুলাই সবসময় আই উইশ হয়, আই উইশ হয়, আই উইশ, একটা আই উইশ চলে আসবে। এটা মনে রাখতে হবে। এটা আর আপনি এই অর্থ দিয়ে পারবেন না, ঠিক আছে? এটার আপনি অর্থ দিয়ে পারবেন না, এটাকে আপনি মনে রাখতে হবে, আই উইশ, আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড, পাখিটা সেম, ঠিক আছে? কি আসবে এরকম ইচ্ছা প্রকাশ করলে? কি আসবে? আই উইশ। কি বললাম, যখনই কোনো ইচ্ছা প্রকাশ করা হবে, যখনই কোনো ইচ্ছা প্রকাশ করা হবে, তখন সেটা আই উইশ চলে আসবে। তাহলে কি হলো এটা? আমরা দেখলাম হ্যাড আই দ্য উইংস অফ এ বার্ড, অর্থাৎ আমার যদি পাখির মতো ডানা থাকতো, ইচ্ছা প্রকাশ করা হয়েছে, তাহলে এটা আই উইশ চলে আসবে। ওকে, দেন ইফ আই হ্যাড ডাইড, এটা কি হতে পারে? ইফ আই হ্যাড ডাইড, এটাও কিন্তু ইচ্ছা প্রকাশ করা হয়েছে না? স্যার এটাও এটা কিন্তু কি এক্সক্লেমেটরি সেন্টেন্স? এটাও ইচ্ছা প্রকাশ করা হয়েছে, তাই না? যদি আমি মরে যেতাম। হ্যাঁ, ইচ্ছা প্রকাশ করা হয়েছে। তাহলে কি, যদি আমার পাখির মতো ডানা থাকতো, ইচ্ছা প্রকাশ করা হয়েছে, যদি আমি মরে যেতাম, ইচ্ছা প্রকাশ করা হয়েছে, যদি আমি যদি আমি মরে ফুলের মতো যেতাম। ফুটতে পারতাম, ইচ্ছা প্রকাশ করা হয়েছে। যখন যত ইচ্ছা প্রকাশ করা হবে, সবগুলাই কি হবে? আই উইশ হবে। কি হবে? আই উইশ। পাখিগুলা যা আছে তাই থাকবে। তাহলে কি হবে? এটা কি হবে? আই উইশ, I wish I had died. আই উইশ আই হ্যাড ডাইড। ওকে, এইখানে দেখেন হ্যাড আই ছিল, এখানে কিন্তু ইফ ছিল না। ওকে, ইফ ছিল না, এখানে কি had মরার ইচ্ছা ছিল। করে স্যার? হ্যাঁ, বুঝি নাই। কেউ কি মরার ইচ্ছা করে স্যার? সেন্টেন্সটা কি রাইট আছে? কেউ মরার ইচ্ছা আমি প্রকাশ যদি করতে পারে মরে না। যেতাম, ইচ্ছা করে। আপনি ধরেন কষ্ট পেলে তো ভয়াবহ, মানুষ বলে, আপনি আবেগ ধরেন এক্সপ্রেশন প্রকাশ করে। ভয়াবহ একটা বিপদে পড়ছেন, হ্যাঁ, ধরেন আপনি ভয়াবহ একটা বিপদে পড়ছেন, তখন আপনার কি, কিরকম মনে হবে যে আমি যদি এখানে না থাকতাম? ধরেন একজন যখন ধরেন আপনি অনেক বড় একটা অপরাধ করে ফেলছেন, সব মানুষ আপনাকে জানতেছে, আপনি ঘর থেকে বেরোইতে পারছেন না, তখন আপনার কি মনে হবে? ইস, আমি যদি এইটা না করতাম, আমি যদি মারা যেতাম। এরকম অনেকের ইচ্ছা হতে পারে। মারা যাওয়ার ইচ্ছা না হলে মানুষ স্যার, এখন সুসাইড করোনা করে কেন? ভাইরাসের সময় করোনা ভাইরাস অ্যাটাক করলে তো মনে হবে যে সবাই আমাকে নেগলেসি করতেছে, যদি আমি মরে যেতাম তাহলেই ভালো হতো। এই ইচ্ছা না, এই ইচ্ছা না থাকলে তো মানুষ সুইসাইড করতো না, তাই না? আচ্ছা, যেগুলো আমি আজকে পড়ালাম, ঠিক আছে, এগুলো আপনারা বই থেকে ভালো করে ধরে ধরে পড়বেন। দুইটা পদ্ধতি ফলো করবেন। একটা পদ্ধতি হলো যে স্বাভাবিক, যে সাধারণ যে সেন্টেন্স গুলো আছে, এই সেন্টেন্স গুলোকে আপনারা বাংলায় মিনিংটা বের করবেন, বের করে এটাকে বাংলায় ঠিকঠাক করে আবার ইংরেজিতে ট্রান্সলেট করবেন। এতে আপনার দুইটা জিনিস হবে। দুইটা জিনিস হবে, আপনার ট্রান্সলেশন করার ক্ষমতাটা বাড়বে, ট্রান্সলেট করার ক্ষমতাটা বাড়বে। এটা খুবই জরুরি। আপনি যখন লিখিত পরীক্ষা দিবেন, লিখিত পরীক্ষা দিলে এসে টেসে এগুলো খুব বেশি একটা কমন পড়ে না, বা ফ্রি হ্যান্ড রাইটিং এর অনেক বিষয় আছে যেগুলো আপনার ধারণা থাকবে, বাট ওরকম কোথাও আপনি পাবেন না যে আগে থেকে মুখস্থ করে গিয়ে পরীক্ষা হলে দিয়ে আসবেন, এরকম থাকবে না। পরীক্ষার হলে ইনস্ট্যান্ট আপনাকে ইংলিশ লিখতে হবে। সেই ইনস্ট্যান্ট লেখার জন্য আপনাকে পাতার পর পাতা লিখতে হয়, কিন্তু হ্যাঁ, ফ্রি হ্যান্ড লিখতে গেলে আপনাকে ট্রান্সলেশন করার যোগ্যতা থাকতে হবে, বাংলা থেকে ইংরেজি, ইংরেজি থেকে বাংলা।
এটা না পারলে কিন্তু আপনি ইংরেজিতে খুব খারাপ করবেন। প্রথম ফার্স্ট পেপারে হয়তো গ্রামাটিক্যাল দিয়ে আপনি আগায় যেতে পারবেন, সেকেন্ড পেপারে আপনি হাত দিতে পারবেন না, ঠিক আছে? কারণ হুবহু সবকিছু মুখস্থ করে আপনি যেতে পারবেন না, মুখস্থ করে লিখতে পারবেন না। বিসিএস এমন একটা পরীক্ষা যেখানে আপনার ইংরেজির ক্ষেত্রে ফ্রি হ্যান্ড রাইটিং দক্ষতা না থাকলে আপনি আগাইতে পারবেন না। আর ইংরেজিতে যদি আপনার নাম্বার কমে যায় তাহলে আপনি ধরা খাওয়ার সম্ভাবনা, অর্থাৎ খারাপ নাম্বার পাওয়ার, কম নাম্বার পাওয়ার সম্ভাবনা, ক্যাডার ছুটে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে, ঠিক আছে? কারণ অন্যান্য বিষয় সবাই কাছাকাছি নাম্বারই পায়। লিখিত পরীক্ষায় ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, ইংলিশ, ম্যাথমেটিক্স, তারপর মেন্টাল এবিলিটি, এগুলো দিয়ে আগায় যাওয়া যায়। এগুলোতে খারাপ করলে বাকিগুলোতে আপনি টানতে পারবেন না। ও এর মধ্যে আছে বিজ্ঞান, বিজ্ঞান, বাকিগুলোতে আপনি টানতে পারবেন না। স্যার আপনার কাছে আমার একটা কথা ছিল। হ্যাঁ, please। স্যার ফ্রি হ্যান্ড রাইটিং এর দুই একটা ক্লাস আপনি একটু করালে ভালো হয় স্যার। আমি নিব, ফ্রি হ্যান্ড রাইটিং এর ক্লাস নিব, কারণ আমাদের এই গ্রুপটা আসলে কোনো কিছু আমরা সীমাবদ্ধতা রাখতেছি না তো। ফ্রি হ্যান্ড রাইটিং আপনাদের যেখানে যে বিষয় যে কোনো সময় দুর্বলতা জি স্যার। থাকলে বলবেন, আমরা ওগুলো ওভারকাম করার চেষ্টা করব। তাহলে আমরা ফ্রি হ্যান্ড রাইটিং এর একটা ক্লাস নিব। আমি দেখাবো যে একটা মানে ইংরেজি অনুচ্ছেদকে কিভাবে ভেঙে ভেঙে বাংলা করা যায়, আর একটা বাংলাকে কিভাবে ভেঙে ভেঙে ইংরেজিতে করতে হয়। এটা ক্লাসের চাইতে বেশি হচ্ছে আপনার প্র্যাকটিস। আমি আপনাকে ওয়েটা দেখাই দিব, ঠিক আছে, যে কিভাবে এটা করতে হয় সেটা আমি দেখাই দিব। জি স্যার। তারপর আপনারা প্র্যাকটিস করবেন। এটা যত প্র্যাকটিস করবেন তত আপনি ভালো পারবেন, ঠিক আছে? প্র্যাকটিস না করলে আপনি ভালো পারবেন না, জি স্যার। মানে শুধুমাত্র প্র্যাকটিস ছাড়া আপনি ভালো পারবেন না। ঠিক আছে।